গুড মর্নিং ফ্রেন্ড। আজকে আমার ভিডিওর ট্যাগলাইন দেখে আপনারা বুঝতেই পারছেন যে এই ভিডিওটির মাধ্যমে আমরা আপনাদেরকে কোথায় নিয়ে যাচ্ছি। হ্যাঁ, একদম ঠিক ধরেছেন, আমরা ফিরে যাব সেই পৌরাণিক তথ্যে। রামায়ণ স্রষ্টা শ্রী শ্রী বাল্মীকি মুনির আশ্রম, সেই তপবন, যেখানে গেলে আপনারা দেখতে পাবেন আজও আছে সেই বিশাল আকৃতির এক উইয়ের ঢিপি, আছে সীতা মায়ের পণ্যকুঠি, আছে বাল্মীকি মুনির সমাধিস্থল, তার সাথে রয়েছে লব ও কুশের আতুরঘর, যেখানে সীতা মায়ের জ্বালানো আগুন আজও জ্বলজ্বল করে জ্বলছে। কিন্তু হ্যাঁ, বলে রাখি, জানতে হলে কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে। ভিডিওটা একটু লং হবে, তো তাও রিকোয়েস্ট করব ভিডিওটা পুরো দেখার জন্য, না হলে কিছু কিছু বিষয় অজানা থেকে যাবে। চলো, লেটস গো। বলতে বলতে আমরা পৌঁছে গেলাম খড়িকা তেমাথানি বলে এক ছোট্ট গ্রামীণ শহরে। তো যেনারা কলকাতা থেকে আসবেন, তো ওনাদের ভায়া খড়গপুর হয়ে আপনাদের ফার্স্ট আসতে হবে এই খড়িকা তেমাথানির এই চৌরঙ্গি স্ট্যান্ডে। তো এই চৌরঙ্গি স্ট্যান্ডে আসার পর আপনারা 4টি রুট দেখতে পাবেন। যেটা বাম দিকে গেছে ওটা গেছে দাঁতন, আর একটা রুট দেখবেন সোজা গেছে যেটা চলে গেছে উড়িষ্যা, আর একটা রুট দেখতে পাচ্ছেন ডান দিকে, তো যে রুটটা গেছে গোপীবল্লভপুর হয়ে বোম্বে রোডে উঠেছে। তো আমরা ওই গোপীবল্লভপুর রুটে যাব। তো চলুন যাওয়া যাক। দেখো, আমরা রাইট টার্ন নিচ্ছি এবং রাইট টার্ন নিয়ে সোজা চলেছি আমাদের সেই গন্তব্য তপবনের উদ্দেশ্যে। রাস্তার দুদিকে লাল মাটির অদ্ভুত গন্ধ এবং সারি সারি শালবাগানের দৃশ্য দেখতে দেখতে আমরা চলেছি আমাদের গন্তব্য তপবনের উদ্দেশ্যে। সাইনবোর্ডটা দেখেছো? কি লেখা আছে? এলিফ্যান্ট ক্রসিং জোন। এই যে রাস্তা, এই যে জঙ্গল, এদিকে জঙ্গল, এই হাতিরা এই রাস্তা বরাবর এই সাইড থেকে ওই সাইড, ওই সাইড থেকে ওই সাইড যাতায়াত করে, আর বেশিরভাগ ওটা যাতায়াত করে রাত্রেবেলা। তো এই জন্য এখানে বন দপ্তর থেকে ওই সাইনবোর্ড দিয়ে দিয়েছে এলিফ্যান্ট ক্রসিং জোন। চলো, লেটস গো। বলতে বলতে আমরা পৌঁছে গেলাম সেই চাঁদাবেলা গ্রামে। তো চাঁদাবেলা গ্রামের একদম শেষ প্রান্তে চলে যেতে হবে। তো চলো দেখাচ্ছি তোমাদেরকে। এই যে দেখতে পাচ্ছ তপবনের সাইনবোর্ড দেওয়া আছে, তো গিয়ে ডান দিকে যেতে হবে। এই দেখতে পাচ্ছ সাইনবোর্ডে দেওয়া আছে তীর চিহ্ন দিয়ে। তো চলো আমরা যাই। তো এই যে এই রাস্তা বরাবর ডান দিকে আমাদের যেতে হবে। তো চলো আমরা যাই। চাঁদাবিলা থেকে প্রায় 3 কিলোমিটার দূরে হচ্ছে তপবন। তো দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আরেক টার্নিংয়ে। তো দেখতে পাচ্ছ দুটো রাস্তা, একটা ডান দিকে একটা সোজা। এই রাস্তা বরাবর যদি আমরা সোজা চলে যাই তাহলে হচ্ছে রামেশ্বর মন্দির, আর ডান দিকে গেলে হচ্ছে তপবন। তোমরা দেখতেই পাচ্ছ বলে দেওয়া আছে সোজা গেলে রামেশ্বর মন্দির, আর যদি আমরা ডান দিকে যাই সেটা হচ্ছে তপবন রাস্তা। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে তপবন, আমাদের গন্তব্যও তপবন। তো চলো আমরা তপবনের দিকে যাই। ফাইনালি আমরা সেই লাল মাটির গন্ধ এবং শাল গাছের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা পৌঁছালাম তপবনের একদম সামনে। তো চলো এখানের চারিদিকের পরিবেশ যেন এক একটা জলজ্যান্ত উদাহরণ।
এই জায়গায় এলে বোঝা যায় এই তপবনের কি মাহাত্ম্য আছে। তো চলুন শুনে নেই এই মন্দিরের সেবায়তদের মুখে এই তপবন সম্পর্কে নানান অজানা তথ্য, নানান অজানা রহস্য। চলুন আমরা শুনে নিই ওনাদের মুখে। তো আজ শেষ পর্যন্ত আমরা পৌঁছালাম সেই বাল্মীকির আশ্রম, সেই তপবনে। তো ইনি এখানে থাকেন, এখানেই তো থাকেন নাকি? আমি এখানে থাকি। এইখানেই থাকেন? তো মানে দিনরাত 24 ঘন্টা সব সময় থাকেন? সব সময় থাকি। এইখানেই খাওয়া দাওয়া করেন, এখানেই পুজো করেন, এইখানেই ধ্যান করেন, সব সময় থাকেন? আপনার নাম? জয়ন্ত বেরা। জয়ন্ত বেরা, তাই তো? আচ্ছা, আপনি প্রতিটা জিনিস আমাকে একটু বলে দেবেন। হ্যাঁ হ্যাঁ, এইটা হচ্ছে এই যে গাছটি পুরনো, ওই গাছটির কাছে এটা হচ্ছে মায়ের মন্দির। আচ্ছা, ওই মন্দিরটি হচ্ছে মা বিশ্রাম করতেন এবং থাকার জন্য। এইখানে ছিল একটা ছোট্ট পাতার কুঠির, এক সময় বানানো। হ্যাঁ, এইখানে একটু ছোট্ট মন্দির রয়েছে। আচ্ছা, এইখানে মাতা সীতা দেবী থাকতেন। এই ছোট্ট মন্দিরে ওইখানেই থাকতেন সীতা দেবী? থাকতেন। আচ্ছা আচ্ছা, এই ঠিক গাছের নিচে। এই গাছটা কয়েক কোটি বছর? কয়েক কোটি বছর মিনিমাম, ধরুন আজ থেকে প্রায় হাজারের অধিক বছর হবে গাছটি। আচ্ছা, জড়িয়ে জড়িয়ে এইভাবেই আছে এই গাছটা আছে আর কি। এটা কি অসুস্থ গাছ? এটা না, অসুস্থ গাছ নাই। কেউ বা বলে স্বর্ণলেবু, আচ্ছা, কেউ বা বলে মাকুড় গাছ। মাকুড় গাছ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই গাছের সাথে অনেক গাছ মিশে আছে। আচ্ছা, আছে আপনার কুসুম গাছ আছে। আচ্ছা, তার সঙ্গে আছে একটা কালিয়া কড়া বলে গাছ বলা হয়, আচ্ছা, সেও আছে। আচ্ছা, আরো অনেক কিছু আপনার হয়, কি বলেন, যেগুলো আগাছা উপরে জড়িয়ে থাকে, আচ্ছা, হরকেটা না কি বলে, আচ্ছা, এগুলো সব আছে। আচ্ছা, সামনে এটা মায়ের মন্দির। আচ্ছা, তারপরে পাশে এটা আপনার আছে, যিনি ছিলেন দস্যু রত্নাকর। আচ্ছা, এই জিনিসটা কি? এই যে সামনে যেটা, এইটা? হ্যাঁ, এই যে এইটা আছেন, এইটা হচ্ছে দস্যু যিনি রত্নাকর ছিলেন, যিনি মহামণি বাল্মীকি হয়েছিলেন। বাল্মীকি হয়েছিলেন, তারই সমাধিস্থল। এটা বাল্মীকি মুনির সমাধিস্থল, তাই তো? আচ্ছা আচ্ছা, এবারে এইটা নতুন করে হরি মন্দির বানানো হয়েছে। এটা হরি মন্দির নতুন করে। এখানে নাম সংকীর্তন হয়। আচ্ছা, বুদ্ধ পূর্ণিমাতে আচ্ছা, বহু ভক্তবৃন্দদের প্রসাদ সেবা হয়। আচ্ছা, এবং হাজার হাজার ভক্তবৃন্দ এখানে আনাগোনা করে। আচ্ছা, এইভাবেই চলে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এইখানে আমরা কোথায় যাচ্ছি? এবারে আমরা উঠছি যে এখানে আমাদের মাতা দেবীর দুটি সন্তান জন্মগ্রহণ করেছিলেন লবকুশ নামে। লবকুশ নামে? এইটা ওই লবকুশের জন্মস্থান। এক কথায় এখানকার সীতামায়ের আতুড় ঘর, লবকুশের জন্মস্থান। আচ্ছা, মা নিজে হাতে আগুন জ্বালিয়ে আচ্ছা, বাচ্চাদের গায়ে তাপ ও উষ্ণতা দিয়েছিলেন। আচ্ছা, সেই আগুনের শিখা এখনো জ্বলছে এবং ওই আগুনের তাপ ধ্বনিকে আচ্ছা, বাল্মীকি অখণ্ড যজ্ঞরূপে ব্যবহার করেছে। আচ্ছা, এইখানে আমাদের লবকুশ ছিল 12 বছর। আচ্ছা, এবারে এইখানে অস্ত্রবিদ্যা বেদবিদ্যা শিখেছিল। এইখানে অশ্বমেধে ঘোড়া নিয়ে পিতা পুত্রের যুদ্ধ হয়েছিল। আচ্ছা, সেই যুদ্ধে লবকুশ তার পিতা এবং কাকামহ সমস্ত প্রজাগণকে অচেতন করেছিলেন। আচ্ছা, অচেতন করে তারপরে আমাদের মহামণি মহেশ্বরী ঋষি বাল্মীকি আচ্ছা, ওদেরকে মহামৃত্যুঞ্জয় মন্ত্রে দিয়ে কুমণ্ডল জল সিঞ্চন করে, আচ্ছা, পূর্ণ জীবন সঞ্চারিত করে, আচ্ছা, তারপরে রাম সীতা লক্ষণ সবার সঙ্গে শুভ মিলনযোগ ঘটিয়ে আচ্ছা, মাকে প্রভু রামচন্দ্র যখন ফিরিয়ে নিয়ে যান অযোধ্যাতে, যাওয়ার পথে সামনে আছে একটি নদী, তার নাম সুবর্ণরেখা। সেই নদীর তীরে ভগবান রামচন্দ্রের ধনুকের যে তীরের স্বর সেইখানে পড়ে গেল। পড়ে যাওয়ার পরে প্রভু ভগবান রামচন্দ্র রথ থামিয়ে মাতা দেবীর মনের ইচ্ছা জাগলো শিব পূজা করতে। তখন সুবর্ণরেখা নদীর বালি দিয়ে নিজ হাতে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করে নাম দিলেন রামের নামে রামেশ্বর। আর একটি তবু রামেশ্বর আছে আপনার তামিলনাড়ুতে। সেখানে ভগবান রামচন্দ্র যখন সাগরে সেতু বন্ধন করেছিলেন, তার আগে দেবাদিদেব মহাদেবের পুজো করেছিলেন, তার নাম সেতু বন্ধন রামেশ্বর। এটা হলো রামের তীশ্বর পড়ে রামেশ্বর। এইটাই হলো সেই দস্যু রত্নাকর হইতে মহামুনি বাল্মীকির তপবন। আপনাদের আরও তপবন আছে 8-10টা। কেমন আছে? আছে এক অহল্যা দেবী, আপনার গৌতম মুনির অভিশাপে পাষাণ হয়েছিল।
আমাদের ভগবান রামচন্দ্রের চরণ স্পর্শ পেয়ে মানব জীবন পেয়েছিল, সে এক তপবন। আরও তপবন আছে এই আপনার নর্মদাতে, নর্মদা তপবন, বিশ্বামিত্র গুরুদেবের রামচন্দ্রের তপবন, বশিষ্ঠ মহাঋষির তপবন, নৈমিষ্য কাননে নৈমিষ্য তপবন, সিদ্ধেশ্বরীতে সর্বমনস্কামনাময়ী মায়ের তপবন। আরও তপবন আছে পঞ্চবটিতে, সেখানে ভগবান রামচন্দ্র ছিলেন 14 বছর বনবাসে গিয়ে পাতার কুঠির বেঁধে সেই পণ্য কুঠির থেকে মাতা সীতাকে লঙ্কা রাবণ এসে অপহরণ করে নিয়ে গেল, সে একটি তপবন। আরও তপবন আছে মাতঙ্গিনী নামে এক মহাঋষি ছিলেন, তার সেখানে তপবন আছে। আরও তপবন আছে আমাদের যেখানে ঋষিরা তপ জপ নিয়ে তপ যোগে থাকে, তাকেও তপবন বলা হয়। তবে এই যে আমি তপবনের কথা বললাম, আমার মুখের কথা নয়, পুরাণ ইতিহাসের কথা। রামায়ণ আজ থেকে 10-12 হাজার বছর আগের ঘটনা। এবারে মনের ভাবনায় কেউ যদি ভাবতে পারেন পুরাণ ইতিহাসে, এবারে বিশ্বাসের উপরে ওনার ভাবনায় সত্য, কেউ যদি মনে করেন এত দীর্ঘদিনের ঘটনা, সত্য না হয়েও গল্প কল্পনা হতে পারে তার ভাবনায় তাই। কেন, কে দেখেছি এত দীর্ঘদিনের ঘটনা, সত্যযুগের ঘটনা, ইতিহাস বা পুরাণ কাব্য নিয়েই বলা কথা। একদম এবারে যার যেমন ভাবনা সেই ভাবনা নিয়েই কাজ। কেন, এত দীর্ঘদিনে বলাই বড় কঠিন, বিশ্বাসের উপরে মিলাই বস্তু। এবারে তর্ক বিতর্কের মধ্যে কিছু খুঁজে পাওয়া যায় না, প্রত্যেকেরই একটা মনের বিশ্বাস, তা নিয়েই এই তপবন। এইভাবে বললাম। আচ্ছা, আরেকটা জিনিস আপনার কাছে জানার আমার, এই তপবনে এসে একটা জিনিস আমরা লক্ষ্য করি, এই যে হলুদ জলের একটা মানে একটা ব্যাপার থাকে আর কি। এই হলুদ জলের প্রথাটি হচ্ছে, যখন লব কুশ স্নান করত তার আগে স্নান করিয়ে মাতা সীতা দেবী হলুদ এবং তৈল মেখিয়ে বাচ্চাদেরকে আবার স্নান করাতেন। সেখানে ছিল একটি কুণ্ড, তার নাম হলুদ কুণ্ড জলের, আর একটি ছিল তৈল কুণ্ডের জল, সেখানে দুজনকেই মাখিয়ে স্নান করাতেন। সেগুলো আজও কিছু স্মৃতি আছে, হারিয়ে যায়নি। বহু যুগের পর যুগ হওয়ার সত্ত্বে এই যে জলের স্রোতে এইগুলো আস্তে আস্তে তার যে বিরাট একটা প্রবলতা, এটাকে একবারে নির্মিত না হয়ে কিছু কিছু অংশ আজও সেই স্মৃতি ধরে আছে। এইখানে সামনে আছে, আরো অবশ্যই আমি দেখাবো। আরো একটা ছিল আপনার এখানে কিছু দূরে মাতা সীতা দেবী ওই শাল কাঠিতে দাঁত মেজে চিরা করে গেড়ে দিয়েছিলেন, সেটাও ছিল চিরা শাল গাছটি। আজ থেকে মিনিমাম 40 বছর বা 35 বছর আগে আমি আমার নিজের চোখে দেখেছি। এই গাছটি নাই, হারিয়ে গেছে। এই গাছটি যখন ছিল সেই সময় এক মকর সংক্রান্তি নামে স্নানযোগ মেলা হতো, এখানে লক্ষাধিক লোকের জনসমাবেশ হতো। সেইখানে অনেক ভক্তবৃন্দ শাল পাতাতে বালি দিয়ে একটা করে দাঁতনের কাঠি দিয়ে সেইখানে রাখতো, সেটা আমি দেখেছি। আজ সেই স্মৃতিটি হারিয়ে গেছে। কেমন, গাছ যখন হাজার হাজার বছর হয়, ওই গাছের উপরে বাজ পড়ে বিভিন্ন সমস্যার কারণে গাছটি মরে ক্ষয় হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। আর এইখানে যে আগুন জ্বলে, এটা মানে সারা বছরই ঝড় বৃষ্টি গ্রীষ্ম সব সময়তেই এই আগুনটি এক সময় ছিল। 24 বছর হলো ওইখানে একটি আচ্ছাদন হয়েছিল, আগে কোনো আচ্ছাদন ছিল না। এই যে এখন আচ্ছাদন হয়ে গেছে, কিন্তু আগে এই জায়গাটা পুরো খোলা মেলা ছিল, তাই তো? মুক্ত আকাশের খোলা জায়গায় ছিল। উপরে ছিল গাছের ছায়া, চারদিকে গাছে ভরা। তখনও আগুন দিক দিক করে জ্বলতো, কিভাবে জ্বলতো সেই সময়। এইখানে আমার এলাকার ভিতরে গ্যাস সিলিন্ডার থাকতো না। শত শত লোকজন কাঠ কাটতে আসতো, কাঠ বাজারে বিক্রি করতো, তারা এখানে জল পেত, খেত। বাড়িতে সবাই এক একটা করে কাঠ দিয়ে যেত। এই কাঠের ছাদ হতো, 50 থেকে 60টা কাঠের ছাদ তৈরি হতো। তারপরে ওখান বৃষ্টি যখন হতো 12 থেকে 24 থেকে 48 ঘন্টা, তখন কাঠের ছাদ 30-35টা ভিজতো। নিচে যে কাঠের ছাদগুলো থাকতো আগুনের দাহিকা শক্তি থাকতো। এবারে জল বৃষ্টি বন্ধ হয়ে গেলে সূর্যের তেজ পাওয়ার সাথে সাথে এই ভিতর থেকে আবার তাপ সৃষ্টি হয়ে উপরের কাঠ শুকিয়ে যেত, আলোর তরাসে দিক দিক করে আবার সেইভাবে আগুন জ্বলতো। এখন যেমন গ্যাস সিলিন্ডার হয়েছে, আপনার আচ্ছাদন হওয়ার সাথে কাঠুরিয়া কাঠ কাটতে জঙ্গলে আসে না। এবারে আমাদের যা কাঠ জোগাড় করা আছে সেই কাঠের মধ্যে ভক্তবৃন্দ একটু একটু কাঠ দেয়, এইভাবেই জ্বলে চলছে এখনো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে। আপনি অনেক জিনিস অনেক কথা বললেন। আর একটা জিনিস লাস্ট আপনার কাছে জানার,
যে এখানে তো দেখছি রাম সীতার যে মূর্তি রয়েছে। রাম সীতা নয়, ওগুলো হচ্ছে অশ্বমেধ যজ্ঞ যখন রামচন্দ্র করেছিলেন, ঘোড়া ছেড়েছিলেন জয়পত্র লেগে। আচ্ছা আচ্ছা। সেই ঘোড়াকে এই তপবনে পিতা মানে আচ্ছাদন করেছিল, ধরেছিল, সেই ঘোড়া নিয়ে পিতা পুত্রে এইখানে যুদ্ধ হয়েছিল এই তপবনে। আচ্ছা আচ্ছা, আপনাকে অসংখ্য দেখুন আরেকটা জিনিস আপনাদের দেখাচ্ছি, এই তপবনের এক অদ্ভুত দৃশ্য দেখুন। হ্যাঁ, এই দেখুন, এখানে না আছে কোনো ইলেকট্রিসিটি, না কোনো পাম্প, অটোমেটিক দেখুন জল পড়ছে, দেখতে পাচ্ছেন? দেখুন, তো এর একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা তো আলাদা হয়, তো এই ধর্মীয় স্থানে এসে আমরা বৈজ্ঞানিক ব্যাখ্যাটা করছি না। তো যাই হোক, মানুষের বিশ্বাসেই তো সব কিছু, তো সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। দেখুন অটোমেটিক জল পড়ছে। তো চলুন, ভগবানের ইচ্ছে ছাড়া তো কিছু হয় না। তো দেখুন একটা জিনিস, এইখানে এই সময়ে এসে ঠাকুরমশাই আমাকে বললেন যে প্রসাদ আছে, আপনি খাবেন। তো দেখুন এই ঠাকুরমশাই আমার দেখি ঠাকুরমশাই একটু দেখুন, নিজে জঙ্গলে গিয়ে উনি আমার জন্য শালপাতা নিয়ে এসে, কাঁচা শালপাতার থালা দেখুন এই দাঁড়াতে দাঁড়াতে তৈরি করে দিলেন। তো এই সেই শালপাতাতে উনি আমাকে প্রসাদ খাওয়াবেন। তো সত্যি বলছি উনি খুবই ভালো মানুষ, এবং এলে অবশ্যই আপনারা এনার সঙ্গে দেখা করবেন, কথা বলবেন। ঠাকুরমশাই এতটাই মানবিক যে ওনার মতো মানুষ আমার মতো সাধারণ ভক্তের মুখে প্রসাদ সেবন করালেন। সত্যি খুব বড় মনের মানুষ উনি। তো সর্বশেষ আমরা বাড়ি ফিরছিলাম। তো বাড়ি ফেরার পথে কয়েকটা কথা না বললেই নয়। ঝাড়গ্রাম এখন একটি প্রশাসনিক শহর। তো ঝাড়গ্রামের ট্যুরিস্ট জায়গাগুলো খুবই ডেভেলপড হয়েছে, এবং প্রত্যেকটা ট্যুরিস্ট জায়গা আমি তুলে ধরার চেষ্টা করব। তো যেনারা কলকাতা থেকে আসতে চান এই তপবনে, প্রায় কলকাতা থেকে ডিস্টেন্স হচ্ছে 170 কিলোমিটার। আপনাদের ফার্স্ট আসতে হবে খড়গপুর। আপনারা বাই ট্রেনেও আসতে পারেন, বাই কারেও আসতে পারেন। তো খড়গপুর থেকে ডিস্টেন্স হচ্ছে 65 কিলোমিটার তপবন। তো টোটাল লোকেশন, রুট আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা চেক আউট করে নিতে পারেন। এবং যারা ঝাড়গ্রাম বা ঝাড়খণ্ড সাইড থেকে আসতে চান, ওনাদের ফার্স্ট আসতে হবে লধাশুলি। লধাশুলি থেকে আপনাদের রোহিণী হয়ে আপনাদের আসতে হবে এই তপবনে। ওই রুটটাও আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা প্লিজ চেক আউট করে নেবেন। তো ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে লাইক করো, শেয়ার করো, এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করো। তো চলুন, জয় হিন্দ।